এই ক্যামেরাম্যান দাদা এদিকে এসো। তুমি কি ভারতীয় নাগরিক? হ্যাঁ অবশ্যই। সত্যি তুমি ভারতীয় নাগরিক? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলো তো, ভারতীয় নাগরিক হওয়ার জন্য শর্তগুলি কি কি? কেন, প্যান কার্ড, আধার কার্ড এগুলো হলেই তো হয়। শুধু প্যান কার্ড আর আধার কার্ড হলেই ভারতীয় নাগরিক হওয়া যায় না। ওটা তো আতঙ্কবাদীদের কাছেও প্যান কার্ড আধার কার্ড থাকতে পারে জালিয়াতি, তাহলে কি তারাও ভারতীয় নাগরিক? চলো বন্ধুরা, আজকে আমরা জানবো ভারতীয় নাগরিক হওয়ার জন্য শর্তগুলি কি কি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জয়ন্ত, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকে আমরা ক্লাস 11 এর নাগরিকত্ব এবং সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব, যে একজন ভারতীয় হতে গেলে তার কি কি শর্ত থাকা প্রয়োজন। তাহলে আমরা দেখে নিই নাগরিকত্ব অর্জন। এটা প্রথম পাস হয় 1955 সালে, এবং এখানে ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে 5 থেকে 11 নং ধারায় আমাদের নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে। এই নাগরিকত্ব সম্পর্কে যে আলোচনা আছে 5 থেকে 11 নং ধারায়, তার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি? প্রথমত আমরা দেখে নেব জন্মসূত্রে। যদি কোনো ব্যক্তি সে জন্মসূত্রে ভারতীয় হয়, তাহলে সে একজন ভারতীয় নাগরিক। এবং রক্তের সম্পর্কের সূত্রে নাগরিক। রক্ত সম্পর্ক সূত্র বলে কি? যদি সেই ব্যক্তির দাদু, ঠাকুমা অথবা বাবা মা ভারতীয় হয় এবং সেই ব্যক্তির জন্ম এই দেশেই হয়, তাহলে কি হবে? সে ভারতীয় নাগরিক। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব পঞ্জীকরণ দ্বারা নাগরিকত্ব। এই পঞ্জীকরণ দ্বারা নাগরিকত্ব কি? এখানে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। 5টি পয়েন্ট। প্রথমত পয়েন্ট, যদি কোনো নারী, বিদেশি নারী, সে যদি ভারতীয় কোনো নাগরিককে বিবাহ করে, তাহলে তার যে সন্তান হবে সে হবে ভারতীয়। দ্বিতীয়ত 7 বছর, কোনো বিদেশি যদি ভারতবর্ষে 7 বছর বসবাস করবে, তাহলে কি হবে? তাকেও নাগরিকত্ব দেওয়া হবে। তৃতীয়ত ভারত ভাগের পূর্বে মানে কি? যখন সম্পূর্ণ ভারতটা একটা দেশ ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টা মিলে একটা দেশ ছিল। ওই যে তখন তো ভারতীয় নাগরিক ছিল। এবার যখন ভাগটা হয়ে গেল, এই ভারতীয় নাগরিকরা কি হলো? পাকিস্তানে পড়লো, কেউ বাংলাদেশের মধ্যে পড়লো। ওই নাগরিকগুলোকে যারা ভাগের আগে যারা ভারতীয় নাগরিক ছিল, তাদেরকেও ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে। 5 নম্বর যদি আমরা দেখি, 4 নম্বর যদি দেখি শর্ত পূরণ। সরকার কিছু শর্ত দেবে, সেই শর্তগুলো যদি তারা পূরণ করে, তাহলে তাকে ভারতীয় নাগরিকের মর্যাদা দেওয়া হবে। আরেকটা হচ্ছে শিশু সন্তান। যদি কোনো দাম্পত্য জীবন, তারা বিদেশি কিন্তু অথচ দেখা যাচ্ছে তারা ভারতীয় বসবাস করছে, এবং তাদের যে সন্তানটা হবে শিশু সন্তান, সেই শিশু সন্তানটা আমাদের ভারতীয় নাগরিক হবে, তাকেও আমরা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করাবো। 4 নম্বর ভূখণ্ড অধিগ্রহণ। ভূখণ্ড অধিগ্রহণ কি? ধর আমাদের ভারতবর্ষ এবং তার যে কোনো একটা প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশের যদি সীমানাটা ভারতের মধ্যে অংশগ্রহণ করে, এবং এখানকার যে জনগণগুলো ছিল, সেই জনগণগুলো কি হবে? তখন এই জনগণগুলো আমাদের ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে। তাহলে আমরা দেখে নিলাম আজকে ভারতীয় নাগরিক অর্জনের শর্তগুলি দেখে নিলাম। জন্মসূত্রে থাকতে হবে, রক্তের সম্পর্কে, পঞ্জীকরণ, ভূখণ্ড অধিগ্রহণ। এইবার এই ভারতীয় নাগরিক শুধু থাকলে হবে না। অনেক সময় দেখা যায় কি, যদি কেউ ভারতের যে সংবিধান আছে, ভারতীয় সংবিধানকে অবমাননা করে, ভারতীয় সংহতিগুলো আছে, সেই সংহতিগুলোকেও অবমাননা করে, এবং কোনো বিশেষ অন্যায়মূলক কাজকর্ম করছে, তার জন্য হয়তো দেখা যাচ্ছে কন্টিনিউসলি 2 বছর জেলে আছে, তার জন্য কি হতে পারে? তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যেতে পারে। ওই জন্য আজকে আমরা এটাও জানবো যে নাগরিকত্ব বর্জন হয় কিভাবে। নাগরিকত্ব বর্জন হচ্ছে 1 নম্বর স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ। মানে কি? কোনো ব্যক্তি সে মনে করলো যে কোনো কারণবশত সে বিদেশে থাকতে চায়, কোনো কারণবশত, তাহলে সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় অন্য দেশে থাকতে চায়, তাহলে স্বেচ্ছায় তার ভারতীয় নাগরিকত্ব যেটা আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। দ্বিতীয়ত ভূখণ্ড অধিগ্রহণ। দেখা যাচ্ছে যে এরকম ভারতের যে ভূখণ্ডটা আছে, সেটা কোনো কারণবশত হয়তো অন্য দেশের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং এখানকার যে জনগণগুলো আছে তারা তখন ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে না। তৃতীয়ত বাধ্যতামূলকভাবে 7 বছর, যদি কোনো ব্যক্তি বিদেশে 7 বছর বসবাস করে, তাহলে সেই ব্যক্তির কি হবে? ভারতীয় নাগরিকত্বটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ কি? ভারত হচ্ছে এক নাগরিকত্ব দেশ। আমাদের দেশের যে নাগরিকত্ব, সেটা হচ্ছে পরিপূর্ণ নাগরিকত্ব। তুমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নাও, তাহলে তোমাকে ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে, কারণ ভারত কখনো দ্বি নাগরিকত্ব দেবে না। ভারত এক নাগরিকত্ব দেশ এবং পরিপূর্ণ নাগরিকত্ব দেশ। এবার এই ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে যে ধারাগুলো আছে, 5 থেকে 11 নম্বর ধারা, 5 থেকে 11 নম্বর ধারায় এখানে এক একটা ধারা সম্পর্কে বিভিন্ন শর্ত দিয়েছে সরকার, আমাদের ভারতীয় সংবিধান, এবং এই সংবিধানে বলা হয়েছে কোন ধারায় কোনটা পালন করতে হবে। যদি আমরা দেখি 5 নং ধারায় বলা হয়েছে জন্মস্থান, মানে জন্মসূত্রে সে ভারতীয় হতে হবে, জন্মসূত্রে সে ভারতীয় হতে হবে।
ছয় নম্বর ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পাকিস্তান থেকে, কারণ কি পাকিস্তানের যে ব্যক্তিগুলো তারা একসময় ভারতে এসেছিল, এখন হয়তো কোনো কারণবশত, যে কোনো কারণবশত তাদের উপর অত্যাচার হতে পারে, যে কোনো কারণবশত, কিংবা তাদের ভারতে থাকার জন্য ভালো লাগতে পারে, যদি সে পাকিস্তান থেকে ভারতে এসে থাকতে চায় তার জন্য ভারতের নাগরিক দিতে হবে। 7 নম্বর বলছে পুনরায় ভারত, যদি কোনো ব্যক্তি মনে হলো যে সে বিদেশে গিয়ে থাকবে পড়াশোনার জন্য কি অথবা কোনো কর্মের জন্য সে বিদেশে থাকবে, কিন্তু একটা সময় মনে হলো তার কি যে না, ভারতবর্ষটাই আমাদের সব দেশ থেকে ভারতবর্ষটাই আশা করছি সেরা আর কি ভালো, তখন সে আবার ফিরে আসতে পারে ভারতে। এবং তখন আমাদের ভারতীয় সংবিধান তার জন্য কি রেখেছে যে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি পুনরায় ভারতে ফিরে এসে সে নাগরিকত্ব পেতে চায় তাকে নাগরিকত্ব দেওয়া হবে। 8 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি অস্থায়ীভাবে যদি অন্য দেশ থেকে আসে, কোনো ব্যক্তি যদি অস্থায়ীভাবে অন্য দেশে বসবাস করে কিছু সময়, ধরো 2 বছর কিংবা 3 বছর থাকলো, তাহলে কি হবে, তার নাগরিকত্ব ক্যান্সেল হবে না, সে তার নাগরিকত্ব পাবে, সে পুনরায় ভারতে এসে থাকতে পারবে। 9 নম্বর ধারায় বলছে ইচ্ছায় বিদেশি গ্রহণ, মানে কি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, বিদেশি ব্যক্তিরা তারা কি করছে, তারা যদি ভাবছে যে না ভারতীয় থাকবো, ভারতের কালচার রীতিনীতিগুলো আমাদের খুব ভালো লাগে, এখানকার সংস্কৃতি, মানুষজনের পোশাক রীতিনীতি সবই ভালো, তখন ওরা কি করবে, ভারতবর্ষের নাগরিকত্ব যদি পেতে যায় 7 বছর ভারতে থাকতে হবে, তাহলে ভারতের সংবিধান তাকে কি হবে, তাদেরকে নাগরিকত্ব দেবে। 10 নম্বর ধারায় বলছে পঞ্জীকরণটা কি, পঞ্জীকরণটা আগেই বলছি যে পঞ্জীকরণ কি, 7 বছর থাকতে হবে, শিশু সন্তান যদি জন্মগ্রহণ করে কিংবা কোনো নারী যদি ভারতীয়দের বিবাহ করে তাহলে সে ভারতীয় হবে, এটা হচ্ছে পঞ্জীকরণ। আর 11 নম্বর ধারায় বলা হয়েছে যে আমাদের যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, এটাকে নিয়ন্ত্রণ করবে একমাত্র আমাদের ভারতীয় পার্লামেন্ট, এর হাতেই ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকত্ব বা সিটিজেনশিপকে নিয়ন্ত্রণ করা। তাহলে বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা কি, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা। আরো যদি মনে হয় যে নিত্য নতুন এরকম আরো আপডেট পাওয়ার জন্য বা ক্লাস পাওয়ার জন্য ইচ্ছা থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদেরকে সহযোগিতা করো।